আমাদের গেছে ওনাদের আন্ডার অফিসার বেশি আপনাদের কাছে দ্রুত আরো এটাই যে আমাদের বড়দের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনটা যে সিদ্ধান্তটা আসছে সেটা কিন্তু পরিমাণই হয়ে গেছে। অর্থাৎ আমরা গুরুত্বপূর্ণ বাসায় ছিলাম, ওইখান থেকে যখন সিদ্ধান্ত হচ্ছে যে 12টায় সাংবাদিক সম্মেলন হবে, আমরা আশা করছিলাম যে অনেক আগেই আমাদের মাসারাটা শেষ হয়ে যাবে। আমাদের পরামর্শ সভাটা শেষ হতে দেরি হচ্ছে, এই জন্য আমরা প্রস্তুতি নিতে বা আপনাদেরকে জানাইতে আমরা সময় কম পাইছি। আমরা প্রস্তুতি নিতে সময় দেরি হয়ে গেল, এটার জন্য আপনাদের আমাদের বর্তমান সরকার জনগণের এবারের ঘটনাটার ব্যাপারে আপনাদের কাছে আবারও আমাদের অনুরোধ থাকবে যে আপনারা খুব দরকারে আপনারা তথ্য নেন, আপনারা যাচাই বাছাই করেন, তদন্ত করেন, আপনাদের লাইনে যতটুকু সম্ভব আপনারা সব কিছু করার পরে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে এটা কি আসলে পশ্চিম প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আমাদের সমস্ত সাথীদের উপর তারা হামলা করছিল, না আসলে আমাদের সাথীরা বিপক্ষে তাদের উপরেও হামলা করছে, তাদেরকেও আক্রমণ করছে। আমাদের বড় চেষ্টা করতেছে সরকারের সাথে বৈঠকের পর বৈঠক করে এটাকে একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে যাইতে। আর এখন যেহেতু সরকার উপলব্ধি করতে পারছে যে তারা সন্ত্রাসী কায়দায় এখানে হামলা করছে, এই আমাদের যে কিছুদিন আগে 18 তারিখে যে বৈঠক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আপনারা অনেকেই ছিলেন সেখানে সরকারের সমস্ত কর্মকর্তাদের উপস্থিতিতেই সরকার উচ্চ পর্যায়ে সবাই স্বীকার করছে যে এটা তাদের একপক্ষীয় হামলা ছিল। এখন আপনারা যদি এই সঠিক বিষয়টা উপলব্ধি করতে পারেন তাহলে এই সমস্যার সমাধান খুব সহজ। আমরা বারবার সরকারকে বলছি, আপনাদেরকে বলতেছি, দেখেন তবলিগের সমস্যাটা মূলত ভারতের থেকে সৃষ্টি, ভারতের বিতর্কিত সাত সেক্টর নিয়ে সমস্যাটা। সুতরাং যদি সমস্যাটা আপনি বুঝতে পারেন, সরকার বুঝতে পারে, সমাধান করা সহজ। আমরা 2016-তে এই কাকরাইলে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে ওলামায়ে কেরাম এসে ওনাদেরকে অনুরোধ করছিলেন যে দেখেন সমস্যাটা যেহেতু ভারতের এবং একটা বিতর্কিত লোকের, আমরা ভারতের একটা বিতর্কিত লোককে নিয়ে বাংলাদেশে আমরা কেন সমস্যা আমরা করবো, কেন আমরা বিতর্ক করবো, কেন আমাদের অসুবিধা করবো? আমরা বিতর্কিত সাহায্য আমরা বাদ দিয়ে বাংলাদেশে বিশ্বস্তমা আছে, কাকরাইল মার্কাজ আছে, আমরা সুন্দরভাবে এখানে শান্তিপূর্ণভাবে আমরা তদবির পরিচালনা করি। আমাদের কাকরাইলের যে সমস্ত ওলামা মাশায়েখগণ আছেন, পরবর্তী আছেন, বিশেষ করে আমাদের হযরত মোল্লা জুবাইর সাহেব, হযরত মোল্লা রবিউল সাহেব, তারপর আমাদের ফারুক সাহেব, ওই সময় মোহাম্মদ হোসেন সাহেব জীবিত ছিলেন, ওনারা 4 জন ওলামায়ে কেরাম ওনারা একমত হয়ে গেলেন যে না ঠিক আছে, আমরা এই বিতর্কিত সাহায্য নিয়ে বাংলাদেশ কোনো আশঙ্কা করবো না। দুঃখজনকভাবে এই যে আমাদের ওয়াসিকুল ইসলাম সাহেব, যিনি বর্তমানে সাত মসজিদে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, ওনাকে আমরা বুঝতে পারি নাই। উনি যখন সাদ সাহেবের পক্ষ হয়ে গেলেন এবং ওনার সাথে বাংলাদেশের কিন্তু তবলিগের সাথে অ্যাড হয়ে গেল, তারা একটা পক্ষ হয়ে গেল। কিন্তু আমাদের আপনাদের কাছে আমাদের আবেদন হলো, যেহেতু উনি একজন ব্যক্তিকে তো সংশোধন করা ঠিক করা কঠিন কিছু না, এবং ওনার বিরুদ্ধে চলে গেছে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের সমস্ত তবলিগের। সুতরাং ওনার কিন্তু ঠিক করে এত সহজ না। একজন ব্যক্তি ওনাকে সংশোধন করে ফিরে আনা সম্ভব, যদি উনি সংশোধন হয় আলহামদুলিল্লাহ, কিন্তু যদি উনি সংশোধন না হয় তাহলে আমরা বাংলাদেশের সাথীরা কেন এই বিতর্কিত একটা লোকের পিছনে যিনি ভারতের এবং বিতর্কিত গোলাম মাসের দারুল দেওয়ান সহ ওনাকে গোমরা ফতোয়া দিয়েছি, তাহলে আমরা অন্ধভাবে ওনাকে অনুসরণ না করে শান্তিপূর্ণভাবে আমরা বাংলাদেশে তবলিগের জামাত পরিচালনা করি। যা আমরাও চাই, আপনারাও চাওয়া উচিত, এবং দেশের সরকারকে বুঝে ওইভাবেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই জন্য আপনারা ওইভাবে আপনারা পদক্ষেপ নেবেন, এইভাবে আপনারা সংবাদ পরিচালনা করবেন যাতে সমস্যাটা সমাধানের দিকে যায়। আপনারা যদি ওনাদেরকে একদম একটা পক্ষ হিসেবে নিয়ে নেন, একটা ব্যক্তির কারণে ওনাদের উপরে একটা পক্ষ হিসেবে যদি স্থাপন করেন, প্রতিষ্ঠিত করেন, তাহলে তো ওনারা ওই এক পক্ষের সুযোগ সুবিধা সবগুলো ওনারা চাইবে। ওনারা চাইবে তাইলে আমরা যদি একটা পক্ষ আমাদেরকে কাকরাইলে সমান দেন, আমাদের চঙ্গিতে সমান দেন, আমাদের বাংলাদেশের মসজিদে আমাদেরকে কাজ করার সুবিধা দেন। আমাদের বক্তব্য হলো যে ভাই আপনারা তো একটা পক্ষ না, আপনারা তো একটা ব্যক্তির অঙ্গ অনুকরণকারী। সুতরাং